সবাই লাল হয়ে যাবে। কেন লাল হওয়ার কারণ কি? লাল হওয়াতে আসলে ওষুধ ভালো না। ও ওষুধ ভালো না? না, ওষুধে কাজ করছে না, এত দিচ্ছি। কি মাছ আছে এই পুকুরে? নিপুটি, তারপরে কই, শোল মাছ, উল্কো, তারপরে খলসে। আর এই মাঠে কিন্তু গম চাষ সচরাচর দেখা যায় না, আর আমাদের এইদিকে গম চাষ কিন্তু খুব কম দেখা যায়। তোমার নাম কি? আর তোমার নাম? পিয়ালি ঢালি। জীবনের অনেক প্রতিকূলতা ওর পায়ের জন্য মানে সংগ্রাম করতে হয় ওকে হাঁটার জন্য, তবুও পায়ের এই অবস্থা নিয়ে কিন্তু জীবনের সাথে কখনো হার মানে না। জায়গা কিছু নেই, এই সারা বছর এই গাছ কাটনি করে চলে। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে উপস্থিত আছি সীমান্তবর্তী গ্রাম, সীমান্ত লাগোয়া গ্রাম বাংলানি, এবং এই ভিডিওর মাধ্যমে বাংলানি মানুষের যে জীবন সংগ্রাম, তাদের যে শিক্ষা, সাংস্কৃতিক এবং যোগাযোগ ব্যবস্থা এবং তাদের যে জীবিকা, বিভিন্ন বিষয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে সীমান্তবর্তী গ্রাম, এই সীমান্তবর্তী গ্রামের এটা কিন্তু মাঠের রাস্তা। এই রাস্তাটার এই পর্যন্ত কিন্তুই ঢালাই, তারপরে কিন্তু মেঠো রাস্তা। এখানে যারা চাষি তারা কিন্তু সকালবেলা থেকেই কাজে নেমে গেছে, দেখুন এই যে কাজ করছে। আর এই যে পথ, এই পথ কিন্তুই চলে গেছে মাঠের মধ্যে। আর তাল গাছটা দেখো কত সুন্দর লাগছে। আর দুপাশ দিয়ে কিন্তু ধান আর অন্যান্য ফসল চাষ হচ্ছে, কিন্তু এখন ধানের সময় সিজন, তো বেশিরভাগ জমিতেই ধান লাগিয়েছে, সেই ধানগুলো জল দেওয়া চলছে। এই যে পথটা, এই পথ কিন্তু মেঠো পথ দিয়ে এবার হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আরও মনোবলটা বৃদ্ধি পায়। আর দেখুন এই কাকু কিন্তু কাজ করেই যাচ্ছে। এই মাঠটা কিন্তু ভীষণ বড়, মানে অনেক এরিয়া নিয়ে। আর ওই পাশে কিন্তু সীমান্তবর্তী সেই তারকাটা, তার আগে পুরো দিগন্ত বিস্তৃত মাঠ। আর এই মাঠে দেখুন চাষ হচ্ছে, এই পাশে ধান। আর এই যে আল বরাবর হেঁটে যাব সামনের দিকে, এই হচ্ছে মটরশুঁটি, সবে হচ্ছে ফসলটা, ফল সবে ধরছে। আর এই মাঠের আল বরাবর সামনের দিকে যাই, দেখি একটা দাদু কাজ করছে, দাদুর সাথে একটু কথা বলে আসি। তবে আমার একটু রিক্সে যেতে হবে, আল ছোট, আর আমার পায়ে একটা প্রবলেম, যে কোনো সময় স্লিপ করলেই পড়ে যাব, আর পড়ে গেলে ব্যথা পেতে পারি, ওই জন্য খুব সাবধানে যাব। এদিকে কিন্তু এই যে ধনে গাছ লাগানো হয়েছে, ধনে ফলও ধরে গেছে। আর এইদিকে পটল চাষ হচ্ছে, পটলের জমি, বেগুনও লাগিয়েছে। তো চলো, এই যে গ্রামটা সীমান্তবর্তী গ্রাম, এই গ্রামে যারা চাষবাস করে তাদের যে জীবন সংগ্রাম কেমন, সেটাই আজকের ভিডিওয় তুলে ধরবো। আর দেখুন কিভাবে হাঁটছি, কিছু করার নেই, এই পাশে পড়লেই কিন্তু জলের ভিতর পড়বো। আর এই পাশে তো ক্ষেত। দাদু ভালো আছেন তো? পটল লাগিয়েছেন এবার? আপনাদের কোন জমিটা? ও, যেই জমিতে বেগুন তুলছেন। দেখুন দাদু বেগুন তুলছে, এগুলো তো পেকে গেছে। না, পাকেনি। পাকেনি এখনো? না, কিছু নাই, তুল করছে। ও, তুল করছে। এটা কি বেগুনগুলো লাগিয়েছেন কি বেচার জন্য না নিজেদের খাওয়ার জন্য? খাই বেশি। ও, বেগুন। এখন পটল কেমন হচ্ছে? পটল কেউ হচ্ছে, পটল সব নষ্ট হয়ে যাচ্ছে, ওইটা ধরিয়েছে কি ধরা, কিন্তু পটল তো রাখতে পারবেন, সবাই লাল হয়ে যাবে। কেন লাল হওয়ার কারণ কি? লাল হওয়াতে আসলে ওষুধ ভালো না। ও, ওষুধ ভালো না? না, ওষুধে কাজ করছে না, এত দিচ্ছি। এখানকার তো মাটি ভালো, এই মাঠে। হ্যাঁ, মাটি ভালো। আচ্ছা, তা কিন্তু ওষুধে কাজ না করলে ফসল তো ভালো হবে না। না, হচ্ছে না তো, এই সব ব্যয়রামলা হয়েছিল, তাই আজ কদিন একটু ছেড়ে দিয়ে, না তো পটলে তো জম ধরাতাম আমি। তাই? এর আগে কেমন হয়েছিল পটল? আগে ভালো হয়ে গেল, কিন্তু এখন এই গাছে পোকা মারতে পারছে না। যারা কৃষি সমবায় তাদের যোগাযোগ করেছেন যে মানে ফসলের তো যে বসে আর ওষুধ দিচ্ছে, তাতে কাজ হচ্ছে না। তাতেও কাজ হচ্ছে না? না, ওষুধে কাজ হচ্ছে না। এই যে পটল উঠলে আপনারা কোন বাজারে নিয়ে যান? বনগাই। বনগাই?
এখন পটলের দাম কেমন? এখন এদিনকে দিয়েছে 65 টাকা কেজি। ও 65 টাকা। দাদু কাজ করছে আর কথা বলছে তো। হ্যাঁ 65 টাকা দিয়েছে। আচ্ছা, আর বেগুনের দাম কেমন এখন? বেগুনে 10 টাকা করে দেয় পাইকারি। পাইকারি 10 টাকা। হ্যাঁ আর ওটা 15 টাকা করে 20 টাকা করে বেচে। এই বেগুনগুলো কুলি বেগুন বলে নাকি? হ্যাঁ কুলি বেগুন, আচ্ছা আচ্ছা এটা কুলি বেগুন। আচ্ছা আচ্ছা, আপনাদের এখান থেকে তো বর্ডার বেশি দূর নয়? না না ওই তো এই কিন্তু ওই দেখা যাচ্ছে এমনি। হ্যাঁ, এই মাঠটা পার হলে। হ্যাঁ এই মাঠ পার হলে ওই ওই গ্রামটার ওই পাশে। আপনি এবার চাষ করে লাভবান তো? তা খারাপ না মোটামুটি। আচ্ছা, আপনাদের এই গ্রামের বেশিরভাগ সবাই তো এই চাষের উপর হ্যাঁ নির্ভরশীল। চাষের নির্ভর, আর এই চাকরিজীবী নেই। চাকরিজীবী নেই, বেশিরভাগ সব চাষবাস করেই আর জীবন বিদেশে। সঙ্গ। সব বিদেশ। আমার ওই ছেলেরা 3টে ছেলে 3টেই বিদেশ। আপনার 3টে ছেলে 3টেই বিদেশে? হ্যাঁ বিদেশ। আর আপনি এখনো ওই এই একলা ঘুরি আর জন টন দিয়ে কাজ করি। ওই বাড়ি তারা ওই সর্ষে কাটছে 2.5 বিঘে জমিটা। কত বিঘে জমি আছে? ওই বিঘে 8-10 আছে। বিঘে 8-10 আছে, তাই তো? আর এই বেগুন কোন মার্কেটে নিয়ে যাবেন? এই বাগানকার বাজারে। ও বাগানগার বাজারে। হ্যাঁ বাগানগার বাজার পাইকারি বাজার না এমনি হ্যাঁ খুচরো? পাইকুড়ি নেই আর ওই নিয়ে ওরাই ব্যস্ত হাতে থেকে ও বাগানগার তো আজকে মনে হয় হাটবার। আজকে হাটবার, আজ রোববার। ও আজকে বাগানগার হাট। মানে চেষ্টা করলে কি এই পটলগুলো ঠিক করা যাবে না? না হ্যাঁ তো? চেষ্টা করছে তো খুব। যে পয়সা খরচ করেছে টাকার গাড়া খরচা করছে তো। ও, মানে এই যে খরচ করে তারপরে সব কিছু করে খরচ করে চাষ করে তারপরে জোন দিয়ে তাও কিরাম লাভ হয় পটলে? ওই যে কিছু হয়, খাওয়াটা হয়। ও মানে অবশিষ্ট কিছু থাকে না তো? না না খুব বেশি থাকে না। আচ্ছা, আপনারা ধান করেননি? হ্যাঁ ধান কোন জমিতে? ওই ধান ওই ওই দোকানের পেছনে, বসের দোকানের পেছনে। এইটা কি ধান এখন? মিনিকেট না এখন শতাব্দী। এখন মিনিকেট ধান উঠবে, তাই তো? শতাব্দী ধান দিয়েছে কারণ। আচ্ছা, আপনাদের এই মাঠে তো জলের অভাব নেই? না জলের ডিপ টাইল দিয়েছে ও, 3টে বেশি। নদী থেকে এই যে নদীটা আছে কুদালিয়া নদী, ওই নদী থেকেই তো জল সাপ্লাই হয়। এইটা আপনাদের মাটির সত্যি? তলাতে উঠছে। মাটির তলাতেও ওঠে, তাই? হ্যাঁ সব দিক থেকে। যাক, ভালো থাকবেন, অনেক কথা জানতে পারলাম। তো দেখুন, এই যে দাদু কিন্তু এখনো কাজ করেই যাচ্ছে। আর দাদুর 3 ছেলে, 3 ছেলেই বাইরে থাকে। 73 বছর বয়স। দেখুন দাদুর বয়স কিন্তু 73 বছর হয়ে গেছে। এই যে 73 বছর বয়স হয়ে গেছে দাদুর, তবুও কত পরিশ্রম করছে। এই হজ করে আসলাম। ও হজ করে আসলেন? হ্যাঁ আবার হজ করতে কোথায় গেছিলেন? সৌদি আরবে। ও আপনি সৌদি আরব হজ করে এসেছেন? হ্যাঁ বাবা, আরেকবার দেখি মুখটা। হ্যাঁ। দেখুন, এই যে দাদু সৌদি আরব থেকে হজ করে এসেছেন। তো যাই হোক, ভালো দাদু, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। আসছি, একটু ঘুরে আসি। হ্যাঁ তাহলে। ওই ছেলেরা কাটছে, ওই মেশিন বন্ধ আমার। আচ্ছা। এই পাশে ওই ফুল দিয়েছে, ওই পাশে ফুল দিয়েছে আর ওই সরষে দিয়েছে। ও যাই হোক, অনেক কথা জানতে পারলাম, ভালো লাগলো। পরে আবার কথা হবে, ভালো থাকবেন। হ্যাঁ আসছি তাহলে। এখানে একটা জিনিস দেখায়, সীমান্তবর্তী গ্রামের যেসব ছোট ছোট ছেলেমেয়েরা, তারাও কত পরিশ্রম করে, সকালবেলা হলেই মাঠে চলে আসে, সেই রকম একটা দৃশ্য আপনাদের দেখায়। চলুন। কি সুন্দর আপনাদের এখানে। তোমার নাম কি? আর তোমার নাম? পিয়ালি ঢালি। আর তোমার নাম কি? স্বরূপ বিশ্বাস। সবাই করে না, আপনাদের বাড়ি এখানেই, তাই তো? কি সুন্দর লাগছে এই ছোট পুচকে 3টে। তো 3 জন পরপর যাচ্ছে আর কাকিমা এদেরকে গাইড করতে করতে নিয়ে যাচ্ছে। এই জমিতে কিন্তু গম লাগানো আছে, কত সুন্দর লাগছে একবার দেখুন, অপরূপ। আর এটা সরস্বতী পুজোয় লাগে, কিছুদিন পর কিন্তু এই গমটা উঠবে। আর এই মাঠে কিন্তু গম চাষ সচরাচর দেখা যায় না। আর আমাদের এইদিকে গম চাষ কিন্তু খুব কম দেখা যায়। এই মাঠে এসে এই একটা জমিতে গম চাষ দেখতে পেলাম। গম চাষে কিন্তু অনেক নিয়ম বিধি মানতে হয়, কারণ গম চাষের ক্ষেত্রে যে গ্লুটেন নামে যে এক পদার্থ বের হয় গম থেকে, সেটা কিন্তু প্রবীণ নাগরিক যারা, তাদের বিশেষ ক্ষতি করে। এবং গম চাষ করতে গেলে আরেকটা দিক খুব সতর্ক থাকতে হয়। গমে কিন্তু আরেকটা বিশেষ রোগ আছে, সেটা হচ্ছে ব্লাস্ট রোগ। যে চাষি চাষ করবে আগে এই রোগ সম্পর্কে কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু গমে সে ক্ষতি লাভ করবে। কারণ এই ব্লাস্ট রোগ কিন্তু খুব তাড়াতাড়ি গমের ক্ষতি করে দেয়। যারা জানেন বিষয়টা, এই গম চাষ সম্পর্কে, তারা কিন্তু বিষয়টা সতর্কভাবে চাষ করেন। আর যারা জানেন না,
তারা একটু কমেন্ট করবেন, তাদেরকে একটু বিস্তারিত বলে দেবো। কিছুটা সামনে গেলেই সেই তারকাটা, এবং এটা কিন্তু সীমান্তের একটা শেষ গ্রাম। এই মাঠটা পার করলেই কিন্তু সীমান্তের সেই তারকাটা দেখতে পারবো। আর চলুন, সামনে গ্রামও আছে, সেই গ্রামও প্রবেশ করব। তো আগে মাঠটা একটু ঘুরি, তারপর আস্তে আস্তে পাড়ায় ঢুকবো। আর আজকে এই যে অ্যাডভেঞ্চার করছি যে সীমান্তবর্তী গ্রামে, আর এই মানুষটাকে অনেকেই চেনেন, আর অনেক ভিডিওই এই দাদার সাথে থেকেছি। আর আমি এই দাদার সাথে বেরোলে মনের জোর পাই খুব। একদমই, আমরা দুইজন অনেক ভিডিওতে আছি। তবে একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলছি যে চঞ্চল, আপনারা জানেন যে একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ, জীবনের অনেক প্রতিকূলতা ওর পায়ের জন্য মানে সংগ্রাম করতে হয় ওকে হাঁটার জন্য। তবুও যে কিছুদিন আগে ও সুন্দরবনের পরবর্তী সমস্ত এপিসোডগুলো আপনারা পাবেন, অনেক কটা জায়গায় গিয়ে সুন্দরবনের প্রচুর এপিসোড করেছে পায়ের এই অবস্থা নিয়ে, কিন্তু জীবনের সাথে কখনো হার মানে না। শুধু আপনাদের কাছে কিছুই নাই, মানে এ যে এত কষ্ট করছে, আপনাদের কাছে চাওয়া একটাই, এর চ্যানেলটাকে আপনারা দেখুন, দেখে ভালোবাসুন, একটু ভালোবাসা দিন, সাবস্ক্রাইব করুন, এর পাশে থাকুন, তাহলে আরও বেশি ইন্সপায়ার হয়ে আরও ভালো কিছু আপনাদের দেখাতে পারবে। এটাই আমার কাছ থেকে। এখানে একটা বার্তা দেবো, দাদার 100কে পূরণ হয়েছে, এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা, সকলকে আপনারা আরও আশীর্বাদ করুন, দাদা যেন আরও ভালো 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 জায়গায় যেতে পারে, সবে পথ চলা শুরু, আরও বহু দূর যেতে পারে সেই আশা করি ঈশ্বরের কাছে। আর আপনাদের কাছেও বলি, দাদার চ্যানেলটাও খুব সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে, আরও অনেক কিছু দেখার বাকি আছে সীমান্তবর্তী গ্রাম। ফুলে তো এখন ভালো লাভ, কপাল। ফুলের অবস্থা এরকম কেন গাছের? ঠাকুর এখন এরকম হয়ে যায়। ফুলটা বেশি হবে কখন? এত পুরনো গাছ। ওইটা কি আমরা গাছ? ওই যে অত সুন্দর এইটা বাঁধা নিচে বাঁধানো কিসের জন্য? না আমরা গাছ না, ও তাহলে পুয়ো গাছ, পুয়া। তো দেখেন এই কাকুরা এই রজনীতে কি নিরনি দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই রজনীটা হচ্ছে কতদিন থাকে কাকু? এই 2 বছর। 2 বছর। ফলন কতটুকু মানে সময় বেশি হয়? এই সময়টা বেশি হয়। বলছি এই যে আখ চাষ করেছে, হ্যাঁ, আখ চাষটা কতদিন ধরে চলে? 2 বছর চলে। 2 বছর। এইটা থেকে নিয়ে যাবে। হ্যাঁ। আর এতে যে কষ্টটা ছাড়ছে না, হ্যাঁ, ওই কষ্টটা আবার 1 বছর হবে। ও মানে টোটাল 2 বছর হয় আখ চাষেও। এবার আখ চাষ হয়ে যাওয়ার পরে তারপরে অন্যান্য ফসল ও মেরে দেবো। মানে হয় সেভাবে না করলে হবে, এটা ভেঙে পড়লে মানে এটা ভেঙে ভাঙার পরে আখ চাষ শেষ হয়ে গেল, তারপরে কতদিন পরে ফসল হবে? ও আমি শুনেছি যে আখ চাষ হওয়ার পরে সেই জমি অনুর্বর হয়ে যায়। না, এই আখ চাষ করলে না জমির শক্তি বাড়ে। ও জমির শক্তি আরও বাড়ে, কেন এইসব সার পার পড়ছে না। ও এখন না এখানে আখে লাভ কেমন হয়? ভালো হয়। আর এই মাঠে তো সব ফসলই ভালো হয়, মানে উর্বর। এই মাঠটা আছে রাজা জমি, সব জব এই মাঠটা। আচ্ছা, আবার ওই মাঠটা জল বেঁধে যায়। ও এই মাঠে কি কি ফসল হয়? ওই যে পটল দেখছো, ফুল দেখছো, বেগুন, মার শাক সবজি সব এখানে হয়। শাক সবজি সব এই মাঠে হয়। আচ্ছা কাকু, আপনারা এই সমস্ত ফসল তারপর ফুল এগুলো কোথায় নিয়ে যান? ঠাকুরনগর, এই ফুল যাবে ঠাকুরনগর। আর এই আচ্ছা, হাওড়ার ব্রিজের ওখানে তো আর একটা ভীষণ বড় ফুলের ইয়ে বসে, ওখানে কি নিয়ে যান? না, কিছু লোক নেয়, তাই তো? অত দূরে এখানে লোক যেতে চায় না। ঠিক। তারপরে আবার সব থেকে বেশি একটা খারাপ বিষয় সেটা হচ্ছে একটা জিনিস বোঝো যে যাওয়া আসা বিরাট কষ্ট। হ্যাঁ, হাওড়া তো কম দূর না, অনেক দূর। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, আপনাদের এই গ্রামগঞ্জে রাস্তার পাশে এই রজনীগন্ধা, তারপর ওই গাঁদা ফুল গাদা পড়ে থাকে, ওটা কিসের জন্য পড়ে থাকে? রাস্তার পাশে ফেলে দেন? ওগুলো যখন বিক্রি হয় না, ওগুলো ফেলে দেয়। ও আচ্ছা, তার মানে আপনাদের পুরো লস, তাই তো? মানে দাম পাওয়া যায় না, তাই তো? দাম যে সময় কম হয়, অনেক ফুল দেখি রাস্তার পাশে পড়ে থাকে, ওগুলো যখন দাম পায় না ফেলে দিয়ে যায়। মানে তার মানে আপনাদের ওই সারাদিন তুলে ওই দিনের রোজের দামও হয় না? কি অবস্থা! সিজনগুলো তো একটু দাম পাওয়া যায়, বিয়ের সিজনে যেহেতু স্টিকটা চলে একটু। এই যে এই মাসটা দাম একটু উঠেছে, তারপরে শেষ, আবার শেষ, আর তো বিয়ে টিয়ে নেই। আর হ্যাঁ বৈশাখ মাসে। আপনার জমি কোনটা? ও, তা আপনি কি চাষ করছেন এখন? আমি ফুলের চাষ করছি, ধানের চাষ করছি। এখন কি ফুলে খুব লাভ? এখন দেখি বেশিরভাগই সবাই ফুল চাষ করছে। ফুলি এই বছরটাই লাভ নেই, মানে এই বছরটাই দাম দিচ্ছে না। ও, এই বছরটা অন্য বছর বিশাল দাম দেয়। ও, আপনার কি ফুল? রজনীগন্ধা না? রজনীগন্ধা। আচ্ছা, এমনি রজনীগন্ধা খরচ কেমন? রজনীগন্ধা খরচা মোটামুটি প্রথমে একটু খরচা হয় বেশি লাগানোর সময়, বুঝলে, জন খরচটা একটু বেশি পড়ে যায়। আচ্ছা, তারপরে আর অত বেশি খরচ হয়। আর ফুল ওঠার পরে আপনাদের যে নিয়ে যেতে হয় যে মার্কেটে, সেটা ঠাকুরনগর, তা নিয়ে যেতে খরচ কেমন?
ও আমাদের বাড়ির থেকে গাড়ি চলে যায়। ও মানে আপনারা একসাথে অনেকে নিয়ে যান বলে ওই খরচটা কম হয়। আর এই ফুলের দামটা বাড়ে কখন? বাড়ে হচ্ছে শ্রাবণ ভাদ্রের দিকে বাড়ে। ও আর বিয়ের সিজনে? ওই বিয়ের সিজনে এই বছর তো হলো না দেখছি। হ্যাঁ এই তো ফাল্গুন চলে যাচ্ছে, অঘ্রাণ পৌষ, এদিক তো বিয়ের মাস থাকে, তাই এই সময় তো ফুল দাম বাড়ার কথা, কিন্তু এবছর তাহলে তো আপনাদের সেভাবে লাভ হয়নি না, মানে হিসেব মতো এই বছর লস। হিসেব মতো এই বছর লস। আচ্ছা খরচ কেমন হয় সার দিয়ে জোন দিয়ে? মোটামুটি এক বিঘায় অন্তত 10,000 খরচা হবে। 10,000 খরচা হবে। তা ওই 10,000 কি এক বছরেই উঠবে না? হ্যাঁ, যদি দাম দেয় হ্যাঁ এক মাসে। আর কতদিন লাগে, মানে ক বছর ফুল একবার লাগালে কতদিন? লাগালে মোটামুটি 2 বছর। ও 2 বছরের চাষ এটা, তাই তো? এই জমিতে আখ দেখাই যায় না, এই একটা আখ দেখছি। তাই এই আখের মানে মোটামুটি লাভ আছে? লাভ আছে। আবার ভাই 1 লাখ টাকা বিক্রি করে হলো গতবার। ও তার মানে ভালোই লাভ আপনার। আর এই জমিটা মানে এই মাঠের জমিটা খুব ভালো উর্বর, মনে সব ফসল আছে। এই মাঠের জমি মানে তুলনা হয় না, এত দোআঁশ মাটি। এটা দোআঁশ মাটি, তাই তো? হ্যাঁ, বালি না আবার মোটাও না। ও মানে এটা এঁটেল না, মানে দোআঁশ মাটিতে সব ফসল ভালো। সব ফসল ভালো হয়। যাক। হ্যাঁ, আপনি এখন কোথায় যাচ্ছেন? আপনি জল নিতে হবে ধানে। ও আপনাদের কি এই যে জল শ্যালো মেশিন দিয়ে দেন না এখানে? না, ওই রিভার পাম্প। ও রিভার পাম্পে, তাহলে ওটা তো আরো সস্তা, জলেরও তো কোনো খরচ নেই সেভাবে। তা জল নিতে কেমন কি খরচ হয়? ওই 1 বিঘায় তোমার 700 টাকা নিয়েছে। ওটা সরকারি রেট, তাই তো? ও যাক, মানে আপনাদের এই মাঠে রিভার পাম্প হওয়াতে আরো সুবিধা। আরো সুবিধা। ও যাক, বিশাল সুবিধা। অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ। তো এই কাকুর থেকে অনেক কিছু জানলাম। আর এই কাকু ফুল চাষ করছে, তা ফুলে কেমন এবছর কিন্তু ফুলে সেভাবে লাভ করতে পারিনি কাকু বলল। তো ফুল কিন্তু 2 বছরের ফসল, 2 বছর পরে কিন্তু আর ফুল ওই ফুলটা উঠে যায়, তারপরে আবার নতুন করে চাষ করতে হয়। সীমান্তের শেষ গ্রামে আছি, সামনেই একটু এগোলেই তার কাটা, আর এখানে একটা পুকুরে কুচে ধরা চলছে। তো দেখো আগে পুকুরটা দেখাই কত সুন্দর। এখান থেকে নেমে গেলাম। কতক্ষণ লাগবে? দেরি আছে? আপনারা কতক্ষণ ধরে খুঁড়ছেন? 2 ঘন্টা। মানে 2 ঘন্টা হয়ে গেছে খুঁজছে। তোমার নাম কি বলো? মেহরাব। আর তোমার নাম? আমার নাম মেহরাব, এর নাম আরাব। আচ্ছা, তোমরা কিসে পড়ো? আমি 3তে। কোন স্কুলে? বাংলানি। বাংলানি? আমি ছুটিয়া। আর তুমি বাংলানি? এই পুকুরে মাছ ছিল না? ধরা হয়ে গেছে মাছ? না, মাছ ধরা হয়নি? না, কাতলা রুই এইসব আছে। কাতলা রুই এখন আছে নাকি ওর মধ্যে এখন? তাহলে মাছ এরকম বড় ফলুই মাছ, হ্যাঁ, মোরে একদম ছিটকা ছিল, জাল দিয়ে ধরেছিল, জালে বেঁধেছিল। তাই? তো সেই মাছ কি ফেলে দিয়েছিল? আর কি মাছ আছে এই পুকুরে? মেলা রকম। হ্যাঁ, জাপানি পুঁটি, তারপরে কই, শোল মাছ, উল্কো, তারপরে খলসে, কই, পুঁটি, সব রকম মাছ আছে। হ্যাঁ, সিলভার কাপ, রুই, সিলভার কাপ, রুই সব আছে। এইটুখানটা পুকুর তাই। এইটুখান পুকুর তাই কি সব মাছই আছে, তাই তো? পুঁটি মাছও আছে। তোমরা ধরো না মাছ? আমরা ধরি, কিন্তু বকে বলে। বকে বাড়ি যখন ধরে আমরা এসে ধরে দিই। ও, আর কতক্ষণ লাগতে পারে? এখন দেরি আছে, বলা যায় না। দেখ, হ্যাঁ, পেলে 2-10 মিনিট পেয়ে যাবে, না হলে খুঁড়তেই থাকবে। বাবা, তবে এনারা নিয়েই যায় খুঁড়ে। তো দেখো এখনো গর্ত চলছে। হ্যাঁ, না পাইনি এখনো। এখনো খোঁড়া চলছে, এরকম 2-3 ঘন্টাও লাগতে পারে। আর যদি এখনই পেয়ে যায় তাহলে ওখানে স্টপ। তো দেখো কত পরিশ্রম করছে, সেই সকাল 2 ঘন্টা ধরে খুঁড়ছে, এখনো পায়নি। খোঁজ চলছে, তল্লাশি চলছে কুচের। কুচের দাম কেমন এখন? 300 কেজি? কুচে কি কেজি হিসাবে বিক্রি হয়? ও, দেখো একটা পুচকে প্রাইমারি স্কুলে পড়ে। কোন ক্লাসে পড়ো এখন? ক্লাস 4-এ? কোন ক্লাসে পড়ো? করে ক্লাস 4-এ।
ক্লাস 4 বলতে হয়। ক্লাস পড়াশোনা করবে, হ্যাঁ। বাড়িটার কাজ চলছে। আর কত সুন্দর একটা ফুল গাছ এখানে। মোবাইলে আনতে গেলে কি করতে হবে আমাদের তা আসে না তো, আসবে। ওটা ওই সফটওয়্যারটা দেবো তো তারপর বলে দেবে। আছে মোবাইল আছে? দেন আমার মোবাইল কই নিয়ে সফটওয়্যার লাগে না। আমি তো চাকলার ভিডিও বললাম রাস্তায় ছিল ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওই যে আমার এক ছেলে রাস্তায় ছিল। তাই কি আমার কাছে প্রচুর থাকে। এনো এই, দুটো হয়ে গেল। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখুন এই বাড়িটা এসছে তাই তৈরি করছে। আচ্ছা এখানে আবার বাঁশ লাগানো হচ্ছে কেন? ও তাহলে বাড়িটা হবে কোন জায়গাটায়? ওই পিছন দিকটায়। তো দেখুন এই পুরোটা ছিল টিনের বাড়ি, মানে বাইরের সাইডটা ছিল পুরোটা বারান্দা, আর এই যে হচ্ছে এটা ছিল রান্নাঘর। রঙের কাজটা কতদিন ধরে করছেন? আমি 2000 সালের আগের থেকে। 2000 সালের আগে থেকে। আর কলকাতায় বুক ফেয়ার বলতে ওই যে বইমেলা যেখানে, বইমেলা যেটা। ওখানে স্টল রং করতে। স্টল। আপনার মানে রোজগার কেমন রঙে? মানে আমার 800 টাকা করে রোজগার। আর এখানে? এখানে 500 টাকা। এখানে সীমান্তবর্তী গ্রাম, তো এখানে গ্রামে তো কমই দেয় মনে হয়। গ্রামে কম রেট। এটা কি সকালের খাওয়া না? না সকালে সকালের টিফিন। টিফিন। আর মাঠের জায়গা জমি? না মাঠের জায়গা জমি কিছু নেই, এই সারা বছর এই গাছ কাটনি করে চলে। তো এইভাবেই জীবন সংগ্রাম। এইভাবেই জীবন। তো আপনাদের তো এখানে সব চাষবাসই বেশি। হ্যাঁ চাষবাসই বেশি, ওই লোকের জমি একটু ভাগে ফসলে করি। কাকিমা আপনার বাড়ি আগে কোথায় ছিল? অনেক জায়গায় অনেক জায়গায়। বেদেবতা, তারপরে ঘোড়ামারি, তারপরে এখন বামুনগাছি। ও আচ্ছা আচ্ছা, ওই জন্যই বলছি যে অনেক। বাইরে এখন সব ঠিক আছে, চা খেয়ে নি। বাইরে সব চাকরি বাকরি করে, এখন বামনগাছিতেই থাকে। সীমান্তবর্তী গ্রামে এসে এই কাকুর বাড়ি এসেছি। এই কাকুর বাড়ি এসে অনেক কিছু জানতে পারলাম এবং সীমান্তবর্তী গ্রাম সম্পর্কেও জানলাম এবং কি করে সেটাও জানলাম। আর আমাদের জন্য দেখো চায়ের ব্যবস্থা করেছে। তো এটা কিন্তু পাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার, যেটা এই সীমান্তবর্তী একটা গ্রাম, সেই গ্রামের এক কাকুর বাড়িতে এসে সেই চাটা পেলাম। খেয়ে নিই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে আবার। আর এই যে মিন্টুদাকে চিনতেই পেরেছে প্রথমে, এই কাকু চিনতে পেরেছে আগের ভিডিওটা দেখে, তাই তো? চাকলা, তো মোস্ট পপুলার ভিলেজ চাকলা। সত্যি তাই। চাকলা অনেকেই দেখেছে, অনেকেই বলেছে যে অ্যাকচুয়ালি চাকলা আর একটা ফেমাস জায়গা আছে, ওটা হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা, কিন্তু সেটা হচ্ছে আলাদা জায়গায়। আর এটা হচ্ছে এই চাকলাটা হচ্ছে সীমান্তের শেষ, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ যশোর জেলার ওই পাশে শিকারপুর বাজার, মানে বাংলাদেশি এলাকা। এই জায়গাটাও কিন্তু আগে, অনেক আগে, যে সময় বাংলা বিহার মানে দুই বাংলা এক ছিল, তখন এইটাও কিন্তু যশোর জেলার আন্ডারে ছিল। হ্যাঁ, আমাদের দেশ তারপর যে সময় বিভক্ত হলো, তারপর এই জায়গাটা আলাদা আলাদা নামকরণ হলো। তো সেই জায়গা ছিল এই জায়গাটা না, অ্যাকচুয়ালি ওইদিকে, তারপর চাকলা, এটা তো এখন সীমান্তবর্তী শেষ জায়গা। তো এই হচ্ছে ব্যাপার। আর চাকলা গ্রামটা তুলে ও ধরেছে আচ্ছা, চাকলা গ্রামটা, হ্যাঁ চাকলা গ্রামটা চঞ্চলি আমাকে নিয়ে এসেছিল। তা চাকলা গ্রামের যে সুন্দর মাধুর্যতা, নির্মল পরিবেশ, আর ওখানকারের যে একটা নৌকা মানে চালানো হয়েছিল, খুব ভালো লেগেছিল এই টোটাল মুহূর্তটা। তা আপনাদের আশীর্বাদে ভিডিওটা খুবই ভালো চলছে। তো সেই অনুযায়ী এই সমস্ত গ্রামবাসীরা, মানে এই সীমান্তবর্তী, তারা আমাকে চিনে গেছে। তো সেই জায়গায় এসেই আজ আপ্যায়ন হচ্ছে, একটা খুব খুশির মুহূর্ত, খুব ভালো লাগছে। এই যে চা চলে এসছে আমাদের। কাকু আসছি তাহলে। সীমান্তবর্তী গ্রাম, সেই গ্রামে আর একটা বাড়িতে নিয়ে যাব আপনাদের। সেই বাড়িটা কত সুন্দর দেখুন। এই হচ্ছে মেন রাস্তা, এই যে মেন রাস্তা থেকে একটু নেমে দেখুন পুরো মাঠের মধ্যে দিয়ে রাস্তা। আর এই বাড়িটার চারিদিকে কিন্তু মাঠ, ফসলের জমি, চাষ হচ্ছে। এখানে সেই ডিপ টিউবওয়েলের কল রয়েছে। আর এই বাড়িটা কিন্তু পুরো মাঠের মাঝখানে এবং আল দিয়ে যেতে হয়। দেখো রজনী চাষ করা আছে দুই পাশে, রজনীটা নষ্ট হয়ে গেছে। আর এই পাশে পটল চাষ হচ্ছে, আর মধ্যে বাড়ি, আর চারিপাশে দেখো ফাঁকা মাঠ।
তো এই বাড়িটায় ঢুকবো, একটু চলুন দেখে আসি। কত সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি, কত সুন্দর দেখুন। আবার গেট করা আছে, কত সুন্দর একটা গেট। তাহলে এনাদের সাথে কথা বলাতাম। বেশ সুন্দর, একেবারে জঙ্গলের মাঝখানে বাড়িটা, খুব সুন্দর লাগছে এটা দেখতে। তবে আমাদের একটু দুর্ভাগ্য, এই বাড়িতে কেউ নেই এখন, হয়তো মাঠে গেছে। দেখুন কত সুন্দর পরিবেশ। বন্ধুরা, আজকে আপনাদের সীমান্তবর্তী গ্রাম বাংলানি গ্রামের জীবন সংগ্রাম, সেখানকার মানুষের দৈনন্দিন যে জীবন সংগ্রাম সেটা তুলে ধরলাম, এবং যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সাংস্কৃতিক এবং চাষাবাদ এবং তাদের যে জীবিকা সেগুলো তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বিভিন্ন বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। তবে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।